সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো গতদিন পদার্থবিজ্ঞান ক্লাসে শিখছিলাম গতির সমীকরণ, দ্বিতীয় অধ্যায়ের গতির সমীকরণের প্রথম 3টা গতির সমীকরণ আমরা শিখছিলাম। আজকে আমরা শিখব 4 নম্বর সমীকরণটা। আমরা শিখব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা আমরা শিখব। একটা বস্তু সরলরেখা বরাবর চলছে, তার আদিবেগ ছিল ইউ এবং সেটা এ ত্বরণ নিয়ে চলছিল। টি সেকেন্ড ধরে চলে সেটা শেষ বেগ কত প্রাপ্ত হয়েছে বলো তো? ভি প্রাপ্ত হয়েছে। এই সময়ে বস্তুটির সরণ হয়েছে কত? এস, তাই না? এইটুকু আমরা অঙ্কন করেছিলাম। তাহলে এখানে কি ছিল বলো তো? আদিবেগ কি লিখছিলাম? ইউ। তারপরে টি সেকেন্ড পর শেষ বেগ ছিল কত? শেষ বেগ হলো ভি। অতএব টি সেকেন্ডে কত? বেগের পরিবর্তন টি সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে বলো তো? শেষ বেগ মাইনাস আদিবেগ, না? শেষ বেগ মাইনাস আদিবেগ। শেষ বেগটা কত ছিল আমাদের? ভি। আর আদিবেগটা কত? ইউ। তাহলে শেষটার থেকে আদিবেগটা বাদ দিলেই হচ্ছে কি? বেগের পরিবর্তন পাই। অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত লেখা যায় বলো তো? ভি মাইনাস ইউ বাই টি, না? তাহলে 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন তাকে কি বলি? পদার্থবিজ্ঞানে একক সময়ে যার পরিবর্তন তার পরিবর্তনের হার, তাই না? তাহলে 1 সেকেন্ডে কার পরিবর্তন এখানে আমরা ধরছি? 1 সেকেন্ডে হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় বলো তো? সরণের হারকে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। আর যদি বেগ বৃদ্ধি হয়, বেগের পরিবর্তনটা যদি পজিটিভ হয়, তার মানে কি? বেগ বৃদ্ধির হার, তখন বেগ বৃদ্ধির হার কি? ত্বরণই বলবো, ইন জেনারেল ভাবে ত্বরণ। আর বেগের হ্রাসের হারকে কি বলবো? মন্দন। গুড, ঠিক আছে না? এক কথায় বলতে পারি নেগেটিভ ত্বরণটাই হলো মন্দন। আচ্ছা, আবার আমরা পড়েছিলাম কি? গড় বেগ, তাই না? গড় বেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভিবার, তাই না? ওই যে ভিবার সমান কি লেখা যায়? এস বাই টি। তারপরে আবার আরেকভাবে গড় বেগ পেয়েছিলাম কি? আবার গড় বেগ ভিবার মানে আদিবেগ এবং শেষ বেগের দুইজনের বয়সের গড় কি বলো? দুইজনের বয়সকে যোগ করে কি? 2 দিয়ে ভাগ করা। তাহলে দুটা বেগের গড় কি হবে? দুইটা বেগ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের দুইটা বেগ আছে না? আদিবেগ আর শেষ বেগ। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই কত? 2। এইবার তাহলে আমাদের আর এটা লাগছে না, মিশিয়ে দিই। খেয়াল করো, দেখো তো, এই দুটারই বামে কি? ভিবার। তাহলে এই ভিবারের আর ডান দিকে কি আছে বলো তো? এই দুটা। তাহলে বামের দুটো সমান, ডানের দুটো কি হবে? তাহলে সমান হবে না? তাহলে ডানের দুটো আমরা লিখতে পারি এস বাই টি সমান কি লিখতে পারি বলো তো? ইউ প্লাস ভি বাই 2। বা এস সমান কি লেখা যাবে? টি দিয়ে গুণ। তাহলে কি লেখা যাবে? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে না? এখন এবার আমরা একটা কাজ করি। দেখো, এইটাকে আমরা সমীকরণগুলো নাম্বারগুলো দিয়ে রাখি। দেখো, এইখানে একটা কাজ করব। আমরা কোন সূত্র বাইর করতে চাচ্ছি? এটা না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। খেয়াল করো, এখানে দেখো টি অনুপস্থিত, টি কিন্তু নাই। তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে টিটাকে ভ্যানিশ করতে হবে। টি এর মান এখান থেকে বের করে বসিয়ে দেবো এখানে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে আমরা লিখবো, দেখো টিটাকে যদি তুমি উপরে তুলে দাও তাহলে কি হবে বলো তো? এটা নিচে নামে যাবে না? নেমে যাবে তো, নাকি? ভি মাইনাস ইউ বাই তাহলে কি হবে বলো? এটাকে দিব আমরা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? আর এইখানে দিব আমরা 2 নম্বর সমীকরণ, এইখানে দিব 3 নম্বর সমীকরণ। এখানে কিভাবে পেলাম বলো তো? 2 ও 3 ইমপ্লাইজ দ্যাট, তাই না? 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে পাই। বামেরগুলো সমান, তার মানে কি হবে? ডানেরগুলো সমান হবে। তাহলে ডানেরগুলো আমরা সমান করলাম। এইবার দেখো তো, এই আড়াআড়ি গুণ করলাম। তাহলে টি দিয়ে গুণ করলে কি হবে বলো তো? এস বামে থাকবে আর টিটা এইটাকে গুণ করে নেবে, তাই না? এইটা একটা সমীকরণ দাও, 4 নম্বর সমীকরণ। এইবার আমরা কি করব বলো তো? এই যে টি অনুপস্থিত এখানে, না? তাহলে টিটাকে ভ্যানিশ করবো কোন সমীকরণ থেকে? 1 নম্বর সমীকরণ থেকে। এই 1 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা 4 নম্বরে বসিয়ে দেবো। তা আমরা এভাবে লিখতে পারি, 1 ও 4 হতে পাই বা ইমপ্লাইজ দ্যাট। তাহলে কি লিখতে পারি আমরা বলো তো? এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। আর টি এর মানটা কি আছে বলো?
ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এখানে আমরা লিখতে পারি বা এস সমান, এটাকে একটু সাজিয়ে লেখো, ভি প্লাস ইউ দেখলাম, ইউটাকে পরে দিলাম, ডিভাইডেড বাই 2। আর একটা কাজ করি, একই সাথে উপরের গুলো উপরে গুণ করব, নিচের গুলো নিচে গুণ। তাহলে উপরে কি আছে দেখো, তো এটাকে সাজিয়ে লিখলাম, ইউ প্লাস ভি ছিল, লিখলাম কি ভি প্লাস ইউ। আর এখানে কি আছে বলো তো, ভি মাইনাস ইউ। আর নিচে 2 আর এ গুণ করলে কি হবে, 2a। ঠিক আছে, এইবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো না, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এস সমান লিখতে পারি এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2a। এবার এর নিচে মনে মনে কি আছে 1 না, তাহলে আর গুণ করবে, তাহলে কি লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান, দেখো তো এটা গুণ করলে কি হয় 2as না, বা ভি স্কোয়ার সমান এইটাকে ওপার পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে ওপার দিয়ে দাও ইউ স্কোয়ার প্লাস কি 2as। এইটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ নাকি। এই যে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এইবার আমরা করব পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু সম্পর্কে, পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও কিছু সূত্র দিয়েছে 3টা। ঠিক আছে, এই পড়ন্ত বস্তু পড়তে থাকলে যদি তাকে ফ্রিভাবে পড়তে দেওয়া হয় তাহলে কিছু সূত্র মেনে চলবে। এই সূত্রগুলো কার আবিষ্কার করা, গ্যালিলিও, পড়ন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, তো 1 নম্বর সূত্রে বলছেন উনি যে যখন একটা বস্তুকে যখন একটা বস্তুকে কোনো একটা উচ্চতা থেকে পড়তে দেওয়া হবে বাধাহীনভাবে, তখন যদি সে ভারী বস্তু হোক আর হালকা বস্তু হোক সেটা কোনো ব্যাপার না, সকল বস্তু একই সাথেই পড়বে। ঠিক আছে, সমান সময়ে সমান পথই অতিক্রম করবে। এখন যদি তুমি অনেক উপর থেকে একটা পাথর আর এক টুকরা কাগজকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তারা একই সাথেই পড়বে, একই সাথেই পড়ার কথা। কিন্তু বাস্তবে আমরা দেখি পড়ে না, হালকা যেটা মানে কাগজটা কি হয় একটু পরে পড়ে, আর পাথরটা কি একটু আগেই পড়ে যায়। কেন এরকমভাবে পড়ে, বাতাস বাধা দেয় বলে, তাই না। বাতাস এই পাতলা বস্তুকে কি করে, বাতাসটা ঊর্ধ্বমুখী একটা বাধা দেয়, যার কারণে পাতলা বস্তুটা দেরিতে পড়ে, কিন্তু ভারী বস্তুটাকে ওই পরিমাণ বাতাস বাধা দিয়ে রাখতে পারে না, এই কারণে পড়ে যায়। কিন্তু যদি তাদেরকে বাধাহীনভাবে পড়তে দেওয়া যেত তারা কি হতো, তারা একই সাথেই পড়তো। ইতালির পেশো শহরে ওই যে তোমার একটা গির্জাতে উঠে, ঠিক আছে না, ওই গ্যালিলিও কিন্তু ওই গির্জা থেকে পাথর আর কি যে তার মাথায় পাগলামি ঢুকছে, একটা পাথর আর কি এই হচ্ছে কাগজের টুকরা বারবার তিনি ছেড়ে দেন, দিয়ে দিয়ে পর্যবেক্ষণ করেন, হ্যাঁ, যে কখন পড়ে, তারা একসাথে পড়ে কিনা। তার ধারণা ছিল একই সাথেই পড়ার কথা। দেখেন যে ওই সময় বাতাস বাধা দেয় বলে একই সাথে পড়ে না, কিন্তু তিনি বাধাহীনভাবে বায়ুশূন্য জায়গায় তিনি পরীক্ষাটা করে দেখছেন যে না একই সাথেই পড়ে। তখন তিনি সিদ্ধান্ত নেন এবং 3টা সূত্র দেন যে একই উচ্চতা থেকে, দেখো একই উচ্চতা থেকে বিনা বাধায়, বাধা থাকবে না, কোথাও বাধা থাকবে না, ঠিক আছে, বাধাহীনভাবে যদি বস্তুগুলোকে পড়তে দেওয়া হয় তারা কি করবে বলতো, একই সাথেই পড়বে, সমান সময়ে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এখানে ভরের কোনো ব্যাপার নাই। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে, মানে এখান থেকে যতগুলো বস্তুকেই তুমি ছাড়ো না কেন, হালকা ভারী ছোট বড় যেগুলোকেই ছাড়ো, যদি তাদেরকে বাধাহীনভাবে পড়তে দাও তাহলে তাদের কি একই সাথেই মাটিতে পড়ার কথা, একই সাথেই পড়বে। এটা তিনি প্রথম কথাই বললেন, তার প্রথম সূত্র। এইবার আমরা পড়ব 2 নম্বর সূত্র। দেখো 2 নম্বর সূত্রে কি বলছেন উনি, খেয়াল করো, যখন আমরা বস্তুটাকে ছেড়ে দিই, প্রথম ছাড়ার পূর্ব মুহূর্তে তার বেগ কত ছিল, 0। কেবল ছাড়ছি তখন তার বেগ কত ছিল, ইউ, আদি বেগ কত, 0। যখন সেটা নেমে আসছে এই জায়গাতে তার বেগটা মেপে নেওয়া হলো, এই জায়গাতে বেগটা মেপে নিয়ে বেগটা আমি পেলাম কত, ভি। তাহলে একটা নির্দিষ্ট সময় পর বেগটা কি পরিবর্তন হয়ে গেছে না, 0 থেকে কত হয়েছে বলো, ভি। যে বেগ অর্জন করলো, বেগটা কত অর্জন করলো, ভি, মানে টি সেকেন্ড পরে কত বেগ অর্জন করছে, ভি। যে বেগ প্রাপ্ত হলো বেগটা হবে কি ওই সময়ের সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন এরকম সমানুপাতিক, অনুপাতটা কি হবে সব সময় সমান থাকবে। যদি টাইম বেশি হয়, যে বেগ পাবো এখানে টাইমটা তাহলে কি বেশি হবে। মনে করো এটা T1 সেকেন্ডে V1 বেগ
বেগ প্রাপ্ত হয়েছে। এইখান থেকে যখন এখানে নামছে এইখানকার সময় t2 সেকেন্ডে v2 বেগ প্রাপ্ত হয়েছে, তখন আমরা কি লিখবো বলো তো? v1 প্রপোর্শনাল t1, v2 প্রপোর্শনাল টু t2, ঠিক আছে না? এরকম। তো এখান থেকে আমরা লিখতে পারি, খেয়াল করো, এখানে একটা ধ্রুবক তুমি ধরে নাও v1 প্রপোর্শনাল t1, তার মানে এখান থেকে তুমি লিখতে পারবে একটা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হয়? একটা ধ্রুবক হয়। সমান চিহ্নতে কনভার্ট করলে v1 সমান আমরা লিখবো k t1। তারপরে v2-র জন্য কি হবে বলো তো? v2 সমানুপাতিক t2, তার জন্যও ওই একই ধ্রুবকই থাকবে, অনুপাতটা কি হবে? সমান অনুপাতিক। তার মানে এখানে কি হচ্ছে? v2 সমানুপাতিক থেকে কি হচ্ছে? ধ্রুবক হলে ধ্রুবকটা গুণ হবে একটা k t2। এবার খেয়াল করো, এই দুটাকে যদি আমরা এটাকে যদি 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই, 1 আর 2কে যদি ভাগ করি তাহলে কি হয়? v1 বাই v2 সমান কি লেখা যাবে বলো তো? k t1 বাই k t2। কে কাটলো, তাহলে কি হচ্ছে বলো তো? t1 বাই t2। তাহলে অতএব আমরা লিখতে পারি v1 বাই v2 সমান t1 বাই t2। এভাবেও এই দ্বিতীয় সূত্রটাকে লেখা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এইটুকু মনে রাখলেই হবে, একটা নির্দিষ্ট স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি একটা বস্তুকে পড়তে দেওয়া হয়, সেটা একটা নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয়, সেই বেগটা ওই সময়ের, যে সময়ে প্রাপ্ত হয়েছে সেই সময়ের সমানুপাতিক, ঠিক আছে না? সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, তিন নম্বর সূত্রে একটা বস্তু কতখানি নেমে আসলো, মনে করো এইটুকু উচ্চতা সে নেমে আসলো, বুঝছো? এই উচ্চতাটাটুকু এইখান থেকে এই পর্যন্ত সে নেমে আসছে, হ্যাঁ, এইটুকু নেমে আসছে কয় সেকেন্ডে? t সেকেন্ডে। মানে যতটুকু উচ্চতা নেমে আসে, মানে দূরত্ব নেমে আসে, অতিক্রম করে, সেই উচ্চতাটা বা দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? তার মানে 3 নম্বর সূত্রটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত, সবসময় কিন্তু বিনা বাধায়, এই 3টা সূত্রই কিন্তু বিনা বাধায়, মুক্তভাবে, ঠিক আছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, এই যে দেখো নির্দিষ্ট সময় আমাদের কি? t, আমরা t দিয়ে ধরেছি। নির্দিষ্ট সময়ে যে উচ্চতাটা বা যে দূরত্ব নেমে আসে বা অতিক্রম করে, সেই দূরত্বটা কি হবে বলো তো? সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, যদি t1 সেকেন্ডে h1 দূরত্ব নেমে আসে, আবার মনে করো এখানে আসলো, এইটা মনে করো t2 সেকেন্ডে নেমে আসলো কতটুকু উচ্চতা? এই h2 উচ্চতা। তাহলে আমাদের কি লিখতে পারি এখান থেকে বলো তো? এখান থেকে লিখতে পারি আমরা, h1 প্রপোর্শনাল কি বলো? t1 স্কোয়ার প্রপোর্শনাল টু, এখান থেকে একটা ধ্রুবক নিয়ে নাও, তাহলে কি হবে বলো? h1 সমান k t1 স্কোয়ার। তারপরে h2 বেলা কি হবে? h2 সমানুপাতিক t2 স্কোয়ার। তাহলে h2 সমান কি লেখা যাবে বলো তো? k t2 স্কোয়ার, ঠিক আছে না? এইবার যদি তুমি এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার, যদি তুমি ভাগ করে দাও তাহলে কি হবে বলো তো? h1 বাই h2 সমান কি লেখা যাবে ডান দিকে বলো তো? k t1 স্কোয়ার বাই k t2 স্কোয়ার না? তাহলে কে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি লিখবো বলো? বা h1 বাই h2 সমান t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। এটা হলো গ্যালিলিওর তৃতীয় সূত্র, ঠিক আছে? তাহলে আবার একবার রিভাইজ করি, দেখো 3 নম্বর সূত্রটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু, বিনা বাধায় মুক্তভাবে বাধাহীনভাবে পড়ন্ত বস্তু, এই মনোযোগ দাও। 3 নম্বর সূত্রটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব নেমে আসে বা যে দূরত্ব অতিক্রম করে, তা কি? সেই দূরত্বটা কি? ওই সময়ের বর্গের সমানুপাতিক। যে সময় লাগে ওইটুকু নামতে, সেই দূরত্বটা কি বলতো? ওই সময়ের যে সময় লাগছে তার কি? বর্গের সমানুপাতিক। এখন যদি আমরা এইখানে এরকম চিন্তা করি, মনে করো এইটুকু দূরত্ব নেমে আসতে কি সময় লাগছে? t1 সেকেন্ড। আবার এইটুকু দূরত্ব নেমে আসতে কত সময় লাগছে বলো তো? t2 সেকেন্ড। তাহলে যদি আমরা এইখানে থেকে আমরা এই সূত্রটাকে বের করার চেষ্টা করি, দেখো তাহলে এইচটা কিসে রূপান্তর হবে? h1 এর জন্য সময় লাগছে কি? t1। তাহলে h1 প্রপোর্শনাল টু কার বলো? t1 স্কোয়ার। তাহলে আমাদের এই প্রপোর্শনাল উঠে গেলে কি হয়? একটা ধ্রুবক হয়,
যার পরিবর্তন নাই, ধ্রুব সংখ্যা হয়। তাহলে কি হয়, এই সমান সমান আমরা ধরে নিয়েছি কে একটা ধ্রুব, তাহলে এই সমান সমান কি কে T1 স্কোয়ার, এটাকে দাও 1 নম্বর। আবার ওই ধ্রুবকটা চেঞ্জ হবে না, সমান অনুপাত, অনুপাতটা কিন্তু একই থাকবে ওই ধ্রুবকটা। তাহলে H2 এর বেলায় কি হবে বলতো, H2 সমানুপাতিক T2 স্কোয়ার, বা H2 সমান কি লেখা যায় কে T2 স্কোয়ার। তাহলে এবার যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে আমরা ভাগ করি, তাহলে বামের গুলো কি বামে ভাগ, ডানের গুলো ডানে ভাগ। তাহলে ডানে কি আছে বলতো, কে T1 স্কোয়ার, উপরে রাখো কে T2 স্কোয়ার, নিচে রাখো কে কে কাটা, তাহলে থাকলো কি উপরে বলো T1 স্কোয়ার, নিচে থাকলো T2 স্কোয়ার। তাহলে লিখতে পারি আমরা H1 বাই H2 সমান T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার। এটা হচ্ছে গ্যালিলিওর 3 নম্বর সূত্র। ঠিক আছে, কেউ বলতে পারবা প্রথম সূত্রটা কি, বানিয়ে বানিয়ে বলো দেখি, থামো শুনি একে একে। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। গুড, ভেরি ফাইন। আচ্ছা 3 নম্বরটা কে বলতে পারো, বলো দেখি। স্থির অবস্থায় বিনা বাধায় মুক্তভাবে যে বস্তু দূরত্ব অতিক্রম করে তাকে ওই বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক বলতে পারো। প্রথম সূত্র, প্রথমটা হ্যাঁ, স্থির অবস্থায় বিনা বাধায় যে কোনো বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। তুমি বলতে পারো 2 নম্বর সূত্র। আর কে পারে 2 নম্বরটা, কেউ পারো না? 3 নম্বরটা আমি আরেকজনের থেকে শুনতে চাচ্ছি, বলো 2 নম্বরটা। আচ্ছা বলো। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর টি সময় অতিক্রম করে বেগ প্রাপ্ত হয়ে সেই বেগ সময়ের সমানুপাতিক। গুড, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। তাহলে মোটামুটি হয়ে গেছে, তাই না? এখন শোনো, আমি এই যে 4টা, এই যে দেখো, এই যে 4টা সমীকরণ কিন্তু আমি লিখে রাখছি। এই সমীকরণগুলো এবার আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা বলো, এবার ওই যে মহাকর্ষ, রাস্তায় চলাচল করার ক্ষেত্রে বস্তুগুলার সেই ক্ষেত্রে এই সূত্রগুলো কাজ করবে, ঠিক আছে? মানে তখন আমাদের ত্বরণ হবে কি এই, কিন্তু যখন বস্তু উপর থেকে নিচে পড়বে বা নিচ থেকে উপরে উঠবে তখন আমাদের ত্বরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ত্বরণটা তখন কাজ করবে জি, ঠিক আছে না? ওই যে গ্র্যাভিটি থেকে, তাই না? অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তখন এ চেঞ্জ হয়ে যায়, কি লিখবো আমরা বলো তো, জি। তারপরে এস কে আমরা কি লিখবো, সরণটাকে আমরা কি লিখবো বলো, এই হাইট বরাবর, তাই না? উচ্চতা বরাবর। তারপরে আর কি থাকে তাহলে বলো, এইগুলোই আর কি। এটা কিসে চেঞ্জ হবে, জিতে, আর এসটা চেঞ্জ হবে এইসে। এবং আরেকটা বিষয়, এই জিটা হচ্ছে, দেখো খেয়াল করো, যখন বস্তু উপর থেকে নিচে পড়বে, মানে পৃথিবীর আকর্ষণে এমনি এমনি পড়বে, যখন বস্তু উপর থেকে নিচে পড়বে তখন জিটা হবে কি প্লাস। যখন বস্তু নিচ থেকে উপরের দিকে উঠবে, আমরা জোর করে নিচ থেকে উপরের দিকে তুলবো, মানে উপরের দিকে তুলবো, তখন জি এর মান হবে মাইনাস, ঠিক আছে না? তাহলে বস্তু যখন উপর থেকে নিচে পড়বে বা নিচ থেকে উপরে উঠবে তখন ত্বরণটা কি, রাস্তায় চলাচল করার ক্ষেত্রে ত্বরণ কি হয় বলতো এ, কিন্তু যখন উপরে নিচে ওঠানামা করবে তখন বস্তু ত্বরণ কিসে রূপান্তর হবে, জি, ঠিক আছে না? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ, এই জন্য জি। এই জিটা একবার যখন প্লাস হবে, কখন প্লাস হয় বলতো, যখন উপর থেকে নিচে পড়বে তখন এটাকে কি, তখন কি বলবো, জিটা প্লাস হবে। আর যখন নিচ থেকে উপরে, মানে নিচ থেকে উপরে তুলবো তখন জি এর মান মাইনাস হবে। তাহলে এই সূত্র 4টা কিসের রূপান্তর হয়ে যাবে বলতো, দেখো তো এই সূত্রগুলার এই সেটগুলা কি হয়, ভি সমান তখন হবে ইউ, আমরা প্লাস মাইনাস দিয়ে লিখবো, মানে কি জি এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে জি এর মান প্লাসও হতে পারে, এটা কিসের রূপান্তর হবে, জিতে। তাহলে ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, এটা হলো এই সমীকরণটা হলো এরকম। তারপরে এস সমান ভিটি, এইটা কি হবে বলতো, এস সমান ভিটি, এখানে উপরে নিচে ওঠানামার ক্ষেত্রে গড় বেগে ওঠে না, কারণ এখানে ত্বরণ কাজ করেই। রাস্তায় চলাচল করার ক্ষেত্রে কেবলমাত্র গড় বেগ থাকে, বুঝে গেছে, সমবেগ থাকে, কিন্তু উপরে নিচে ওঠানামার ক্ষেত্রে গড় বেগে নামে না, এখানে ত্বরণ কাজ করে, বুঝে গেছে, সবসময় ত্বরণ কাজ করবে। তাহলে এই সূত্রটা কি হবে বলো তো, এই সূত্রটা এস মানে কি হয়ে যাবে বলো, এসটা কিসের রূপান্তর হবে, এই সমান কি লিখতে পারবো, ইউটি প্লাস মাইনাস হাফ এ কিসের রূপান্তর হয়ে যাবে, জি টি স্কোয়ার। তারপরে আরেকটা সূত্র, এটা কিসের রূপান্তর হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2g এইচ, 2g এইচ, ঠিক আছে?
তাহলে আমরা যখন উপরে নিচে ওঠানামা করার ক্ষেত্রে বস্তুর গতি বিবেচনা করব তখন কোন সূত্রগুলো ইউজ করব? এখানে দেখব যখন বস্তু নিচে নামছে তখন প্লাস দিয়ে ইউজ করব, যখন বস্তু উপরে উঠবে তখন মাইনাস দিয়ে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তো এরই সাথে এই অধ্যায়ের থিওরি পড়াগুলো আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে না? এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের এই যে সূত্রগুলো ইউজ করে কি করব, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। ঠিক আছে? সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আগামীতে সবার উপস্থিতি কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।